আমার নন্দ প্রত্যেক মাসে নিজে পছন্দ করে একটা ছেলেকে বিয়ে করত, কিন্তু অদ্ভুতভাবে বিয়ের প্রথম রাতেই তার বর মারা যেত। আমরা সবাই খুব চিন্তিত ছিলাম, কারণ আমার নন্দের এখন অবধি 3বার বিয়ে হয়েছে। আমি ঠিক করি যে আমি এই রহস্যের সমাধান করব, তাই আমি পরের বার আমার ভাইয়ের সাথে তার বিয়ে দিই, আর বিয়ের প্রথম রাতে আমার ভাইয়ের জায়গায় আমি গিয়ে ফুলশচার ঘরে বসি। তারপর আমার নন্দ যা করে সেটা দেখে আমার আফসোসের শেষ থাকে না, কারণ আমার নাম ফতিম। আমি 3 ভাইয়ের একমাত্র বোন ছিলাম। 2জন ভাই আমার থেকে বড় ছিল আর একজন ছোট ছিল। আমার ছোট ভাইয়ের সাথে আমার খুব বন্ধুত্ব ছিল, কারণ সে আমার থেকে মাত্র 1 বছরের ছোট ছিল। আমার 2 বড় ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ার পর আমার মা বাবা আমার বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আমার বিয়ের কথা শুনে আমার ছোট ভাই ইয়াসিনের খুব মন খারাপ হয়ে যায়, কারণ সে চায় না আমি এই বাড়ির ছেড়ে যাই। কিন্তু সমাজের এটাই নিয়ম যে মেয়েদেরকে বিয়ে করে অন্য বাড়িতে চলে যেতে হবে। আমার একটা ভালো ঘরে বিয়ে ঠিক হয়। আমার শ্বশুর বাড়িতে আমার এক অবিবাহিত নন্দ ছিল, বাকি সব ভাই বোনেদের বিয়ে হয়ে গেছিল। আমার শ্বশুর বাড়ির লোকেরা চাইছিল যে আমার বিয়ে হওয়ার আগে আমার নন্দের বিয়ে দিতে। আমার ছোট ভাই ইয়াসিন তখন বিদেশ যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ওরা চেয়েছিল যে আমার নন্দের বিয়ে আমার ভাইয়ের সাথে দিতে। এই নিয়ে ওরা আমার বাড়ির লোকেদের সাথে কথাও বলেছিল। 2জনের মধ্যে বয়সের তফাৎ ছিল 3 বছর, কিন্তু আমার ভাই তখন বিয়ের জন্য তৈরি ছিল না। আমার ভয় হচ্ছিল যে এই কারণে আমার বিয়েটা ভেঙে না যায়। কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকেরা কিছু মনে করে না, আর আমার বিয়েও ভাঙে না। ওরা আমার নন্দের বিয়ে অন্য একটা জায়গায় ঠিক করে। আমি শুনেছিলাম যে আমার নন্দের পছন্দ করা ছেলের সাথেই তার বিয়ে দেওয়া হবে। আমাদেরকে ওরা তার বিয়েতে নেমন্তন্ন করেছিল, কিন্তু আমার শরীরটা ভালো ছিল না, তাই আমি যেতে পারিনি। আমার মা বাবা সেখানে গিয়েছিল। তার বিয়ে এই শহরেই হচ্ছিল, তাই মা বাবা রাতে বাড়ি ফিরে আস। পরের দিন সকালে আমরা খবর পাই যে বিয়ের প্রথম রাতে আমার নন্দের স্বামী মারা গেছে। এটা শুনে আমরা হতবাক হয়ে যাই। আমরা সবাই তার শ্রাদ্ধে যাই। বিয়ের প্রথম রাতে তার স্বামীকে হারানোটা সব মেয়ের পক্ষে একটা বড় ধাক্কা। আমি বলতে পারছিলাম আমার নন্দের মনের মধ্যে কি চলছে। তারপর সেই ছেলেটা আবার তারই পছন্দ করা ছেলে ছিল। আমি প্রায় ওই বাড়িতে আমার নন্দের সাথে দেখা করতে যেতাম। মনে হতো তার সাথে গল্প করলে তার মনটা ভালো হবে, কিন্তু আমি অর্ধেক দিন সেখানে গিয়ে আমার নন্দকে দেখতে পেতাম না। আমার শাশুড়ি মা বলতেন যে ও তার বন্ধুর বাড়ি গেছে, আবার মাঝে মাঝে বলতেন যে সে ঘুমোচ্ছে। কথা ছিল যে আমার নন্দের বিয়ের 1 মাস পরে আমার বিয়ে হয়ে যাবে, কিন্তু এই ঘটনাটার কারণে আমার বিয়ে পিছিয়ে যায়। আমি ভেবেছিলাম যে হয়তো 3-4 মাস পর আমার বিয়ে হবে, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকেরা খুব বেশি অপেক্ষা করায় না। 1 মাস পরেই তারা আমাদের বাড়িতে বিয়ের দিন ঠিক করতে চলে আস। আমার নন্দ মিনাহিল ও ওদের সাথে এসেছিল। ওরা বলে যে ওরা আমার নন্দের আবার বিয়ে ঠিক করেছে, আর আমার বিয়ের সাথেই তার বিয়ে হয়ে যাবে। এইবারের ছেলেটাও আমার নন্দের পছন্দ করা ছেলে। আমার নন্দকে দেখে মনে হচ্ছিল না যে তার মন খারাপ। সে খুব নরমাল ছিল। আমি এটা শুনে খুশি হলাম যে আমার নন্দের বিয়েও আমার সাথে হয়ে যাবে। ভালোই হবে, আমাকে শ্বশুর বাড়িতে গিয়ে নন্দের সেবা করতে হবে না। আমি শুনেছিলাম যে নন্দরা বৌদিদের খুব বিরক্ত করে। তাদেরকে দিয়ে বাড়ির সব কাজ করা, তার সেবা যত্ন করতে হয়। কিন্তু যদি তার বিয়ে হয়ে যায় তাহলে আমাকে আর এসব করতে হবে না। সে অন্য বাড়িতে চলে যাবে। আমি আমার বন্ধুদের সাথে আমার বিয়ের শপিং করতে যাই। সেখানে গিয়ে আমি আমার নন্দ মিনাহিলকে দেখতে পাই। সেও হয়তো তার বিয়ের শপিং করতে এসেছে। আমি দেখে অবাক হই যে সে তার পরিবারের সাথে আসেনি, সে একটা ছেলের সাথে এসেছে। আমি আমার নন্দের সামনে চলে যাই, ভেবেছিলাম যে সেই হয়তো আমাকে দেখে ঘাবড়ে যাবে, কিন্তু সে উল্টে আমাকে তার হবু স্বামীর সাথে পরিচয় করিয়ে দেয়। সে বলে, বডি, এই হল আমার হবু স্বামী। এর সাথে আমার বিয়ে হতে চলেছে। ওকে দেখে মনে হচ্ছিল না যে ও এর আগেও কাউকে পছন্দ করত। আমি শপিং সেরে বাড়ি ফিরে আসি। কয়েকদিন পর আমার মেহেন্দি হয়। একটা বড় ম্যারেজ হলে আমার মেহেন্দির অনুষ্ঠান হয়। সেই দিন আমি আমার নন্দকে চাদর চাপা দিয়ে এক জায়গায় যেতে দেখি। তাকে জিজ্ঞেস করতে সে বলে, বদি, আমি একটু বেরোচ্ছি, আমি 10 মিনিটে ফিরে আস। সে যখন ফিরে আসে তখন তার হাতে কিছু একটা ছিল যেটা সে আমার থেকে লুকিয়ে ফেলে। আমি ভাবি সে কি এমন জিনিস নিয়ে ঘুরছে যেটা সে আমার থেকে লুকাচ্ছে। আমার নন্দ কি করে বেড়াচ্ছে আমি কিছুই বুঝছি না। বিয়ের আগে আমি যখন পার্লারে গেছিলাম সেখানে আমার নন্দের সাথে দেখা হয়। সে সারাক্ষণ তার হবু স্বামীর সাথে কথা বলে যায়। তারপর আমার বিয়ে হয়ে যায় আর আমি আমার শ্বশুর বাড়িতে চলে আসি। আমার নন্দ তার শ্বশুর বাড়িতে চলে যায়। আমার বিয়ের প্রথম রাতে আমি ঘরে বসে আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম। আমার স্বামী ঘরে এসে আমাকে একটা সুন্দর গিফট দেয়, কিন্তু সেটা খোলার আগেই কেউ একজন এসে আমাদের ঘরের দরজায় জোরে জোরে ধাক্কা মারে। তিনি আমার শাশুড়ি মা ছিলেন। তিনি তার ছেলেকে বলছিলেন দরজাটা খুলতে। আমার স্বামী তাড়াতাড়ি গিয়ে দরজাটা খোলে আর আমার শাশুড়ি মা তার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আমার স্বামী জিজ্ঞেস করে, মা, কি হয়েছে তোমার? মা বলে, সর্বনাশ হয়ে গেছে, সব শেষ হয়ে গে। তোর বোনের শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছিল। মিনাহিলের স্বামীর শরীরটা খুব খারাপ করেছিল। সে একটু আগে মারা গেছে। এটা শুনে আমি হতবাক হয়ে তাকিয়ে থাকি। এটা কি করে হতে পারে? দ্বিতীয়বার এই একই ঘটনা কি করে ঘটতে পারে?
আমার শ্বশুর বাড়ির সবাই যে অবস্থায় ছিল সেই অবস্থায় আমার নন্দের শ্বশুর বাড়ি ছোটে। আমি বাড়িতে একা রয়ে যায়। আমার একটু রাগ হচ্ছিল যে আমার নন্দ সবসময় আমার সুখে ব্যাঘাত ঘটাচ্ছে, কিন্তু তারপরের মুহূর্তেই আমার তার জন্য খারাপ লাগে। সে দুবার তার স্বামীকে হারালো, তাও আবার বিয়ের প্রথম রাতে। তার কষ্ট অনেক বেশি। আমার নন্দের কথা ভাবতে ভাবতে আমার সারা রাত ঘুম হয় না। বিয়ের প্রথম রাতে দুজন স্বামী মারা যাওয়া এটা কোনো সাধারণ ঘটনা নয়। সকালে আমার শ্বশুর বাড়ির সবাই বাড়ি ফিরে আসে, ওরা তাদের সাথে মিনাহিলকেও নিয়ে আসে। সে তখনও বিয়ের পোশাক পরেছিল। আমি ভেবেছিলাম সে হয়তো কাঁদতে কাঁদতে আসবে, কিন্তু তার চোখে একটুও জল দেখতে পেলাম না। সে চুপচাপ দাঁড়িয়েছিল, কারোর সাথে কোনো কথা বলছিলেন। আমার শাশুড়িমা বলেন যে ও এখন নিজের মধ্যে নেই, সে তার ঘরে চলে যা। আমি তার জন্য খাবার বানিয়ে নিয়ে যাই। আমার ভয় হচ্ছিল সে খাওয়া দাওয়া না ছেড়ে দেয়, কিন্তু আমি খাবার নিয়ে যেতে সে চুপচাপ খেয়ে নেয়। 1-5 দিন পর সে আবার নর্মাল হয়ে যায়, আবার বন্ধুদের সাথে বাইরে যেতে শুরু করে। আমার শ্বশুর বাড়ির কেউ তাকে আটকায় না। শাশুড়ি মা এটা দেখে খুশি হয়েছিলেন যে তার মেয়ে আবার সাধারণ জীবনযাপনে ফিরে এসেছে। আজকাল সে প্রায় বাইরে বের হত। এখন তো আমার শাশুড়িমা তার মেয়ের সাথে বেরোতে শুরু করে। একদিন আমি তাদের পিছু নিয়ে এটা জানার জন্য যে মা মেয়ে কোথায় যায় আর কি করে। আমি দেখি তারা একটা পার্কে যায়। সেখানে আগে থেকে একটা ছেলে বসেছিল। মা মেয়ে মিলে তার কাছে গিয়ে গল্প করতে শুরু করে। আমি তাদের সামনে চলে আসি। আমাকে দেখে তারা একটু ঘাবড়ে যায়। আমার শাশুড়ি মা বলেন যে মিনাহিল এই ছেলেটাকে ভালোবাস, ও তাকে বিয়ে করতে চায়। আমি ভাবি আমার নন্দ কিরকম মানুষ। প্রত্যেক মাসে তার একটা করে ছেলে পছন্দ হয়, আর তারা বিয়ের প্রথম রাতেই মারা যায়। তবে আমি এটা ভেবে শান্তি পাই যে সে এই বাড়ি থেকে চলে যাবে, কারণ আমার স্বামী সবসময় বলতো যে ভালো করে তার বোনের দেখাশোনা করতে। আমি সারাদিন তার সেবা করতেই ব্যস্ত থাকতাম। ও শ্বশুর বাড়ি চলে গেলে আমার কাজ অনেকটা কমে যাবে। আমার শাশুড়ি মা বাড়ির সবার সাথে ওই ছেলেটার আলাপ করায়, আর আমার নন্দের বিয়ে তার সাথে পাকা করে। এইবারও বিয়ে হওয়ার কিছুক্ষণ আগে আমার নন্দ চাদর চাপা দিয়ে কোথাও একটা বেরোয়, আর আমাকে বলে যায় যে আমি আধ ঘন্টার মধ্যে ফিরে আসব। এটা আমি আগের বার হতে দেখেছি। আমি ভাবি যে সে বিয়ের আগে কোথায় যা। আমার ভয় হচ্ছিল সে যেন বাড়ি থেকে পালিয়ে না যায়, কিন্তু সে আধ ঘন্টা পর ফিরে আসে, যেটা দেখে আমি নিশ্চিন্ত হই। তার বিয়ে হয়ে যায় আর সে তার শ্বশুর বাড়ি চলে যায়। আমি ভগবানকে বলি যে এবার যেন ওর স্বামীর কিছু না হয়ে ও যেন সুখে সংসার করতে পারে। মাঝে মাঝে আমার মনে হতো যে ওর স্বামীকে সবটা বলা দরকার, যে আগে ওর দুবার বিয়ে হয়েছে আর ওর স্বামী বিয়ের প্রথম রাতেই মারা গেছে। কিন্তু তারপর আমি ভাবি যে এটা একটা কাকতালীয় ঘটনা হতে পারে। এতে আমার নন্দের কোনো দোষ নেই। এবারে আর এমনটা হবেন। কিন্তু এবারও সেই একই ঘটনা ঘটল। পরের দিন সকালে ফোন এলো যে মিনাহিলের বর মারা গেছে। আমরা সবাই পাগল হয়ে যাই এই নিয়ে। 3 বার মিনাহিলের সাথে একই ঘটনা ঘটল। আমার শাশুড়ি মা তাকে বাড়ি নিয়ে আসে। এইবার সে বাড়িতে এসে চুপচাপ তার ঘরে ঘুমোতে চলে যায়। আমি ভাবি যে আমি আর তাকে সান্ত্বনা দিতে যাব না, ওর ওষুধের প্রয়োজন নেই। কারণ আমার মনে হচ্ছিল যে ওর স্বামীর মৃত্যু নিয়ে ওর কিছু যায় আসে না, ও একেবারে নর্মাল ছিল। সেই সময় আমার ভাই ইয়াসির বিদেশ থেকে ফিরে এসেছিল। সে আমার সাথে দেখা করতে আমার শ্বশুর বাড়িতে আসে। বিদেশে থেকে ও আরো সুন্দর হয়ে উঠেছে। আমি যখন বাইরের ঘরে বসে আমার ভাইয়ের সাথে কথা বলছিলাম, তখন আমার নন্দ সেখানে চলে আসে। সে এসে আমার ভাইয়ের সাথে কথা বলতে শুরু করে। আমার খারাপ লাগে যে ভাই বোনের মাঝখানে সে কেন এল। আমার ভাই কিছুক্ষণ বসে চলে যা। তার যাওয়ার পর আমার নন্দ তাকে নিয়ে আমায় অনেক প্রশ্ন করে, কিন্তু আমি তার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে উঠে যায়। ইয়াসিরের সাথে আমার ভালো বন্ধুত্ব ছিল, তাই সে 2 দিন পর পর আমার সাথে দেখা করতে আসত। আর তাকে দেখেই আমার নন্দের চোখ চোখ করে উঠত। আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে সে যেন আমার ভাইয়ের থেকে দূরে থাকে, কিন্তু সে নির্লজ্জের মতন চলে আসত। আমি আমার ভাইকে আমার বাড়িতে আসতে বারণ করতে পারছিলাম না, কারণ সেটা করলে তার খারাপ লাগবে। একদিন আমি কিছু কাজে আমার বাপের বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখে মিনাহিল সেখানে উপস্থিত। সে আমার বাড়ির সবার সাথে খুব হেসে হেসে গল্প করছিল। তাকে সেখানে দেখে আমার খুব রাগ হয়। আমি তাকে নিয়ে বাড়ি ফিরে আসি। বাড়িতে এসে আমি তাকে ধমক দিয়ে বলি, খবরদার, এরপর যদি আমি কোনদিন তোমাকে আমার ভাইয়ের আশেপাশে দেখি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এটা শুনে আমার নন্দ হাসতে হাসতে বলে, তোমার ভাইকে আমার খুব পছন্দ হয়েছে, তুমি প্লিজ তার সাথে আমার বিয়ে দিয়ে দাও। এটা শুনে আমার রাগ আরো বেড়ে যায়। এর আগেও 3 বার বিয়ে করেছে, আর এখন সে আমার ভাইয়ের পেছনে পড়েছে। আমি সরাসরি তাকে না বলে দিই। আমি বলি, আমার ভাই তোমার মতন মেয়েকে কেন বিয়ে করবে? এটা শুনে সে চেঁচামেচি শুরু করে বাড়ির সবাইকে ডেকে বলে যে আমি তার সাথে খারাপ ব্যবহার করেছি। আমার স্বামী তার বোনকে খুব ভালোবাসত, তাই বোনের কথা রাখতে আমার স্বামী আমাকে বলে যে আমি যদি তার বিয়ে আমার ভাইয়ের সাথে না দিই তাহলে সে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। আমিও পরিষ্কার বলে দিই যে আমি আমার ভাইয়ের জীবন নষ্ট হতে দেব না। এই বলে আমি বাপের বাড়ি চলে আসি। আমার মা বাবা যখন সবটা জানতে পারে, তখন তারা আমার জন্য আর আমার গর্বের সন্তানের জন্য এই বিয়েতে রাজি হয়ে যায়।
ইয়াসিরও আমার খাতিরে রাজি হয়, কিন্তু এটা আমার ভাইয়ের জীবনের প্রশ্ন। আমার তার জীবন নিয়ে খুব চিন্তা হয়। সেও আগের তিনজনের মতন বিয়ের প্রথম রাতেই প্রাণ হারাবে না। আমার মনে হয় এটা আটকানোর একটাই উপায় আছে। আমি যদি এই রহস্যের সমাধান করতে পারি তাহলেই আমি এটা আটকাতে পারব। আমাকে জানতে হবে যে মিনহিলের বোরেরা কেন বিয়ের প্রথম রাতেই মারা যায়। আমি আমার ভাইয়ের সাথে কথা বলি আর তাকে বারণ করি বিয়ের আগে মিনাহিলের সাথে দেখা করতে। সে যেন তার সাথে কোথাও না বলে। বিয়ের কিছুক্ষণ আগে আমার নন চাদর চাপা দিয়ে কোথাও একটা বেরো। আমাকে বলে যে বুদি আমি কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। ও বিয়ের আগে কোথায় যায় এটা জানতে আমার খুব ইচ্ছা করে। তাই আমি আমার ভাইকে বলি যে ওর পিছু নিতে আর দেখতে যে ও কোথায় যাচ্ছে। আধ ঘন্টা পর আমার নন্দ ফিরে আস। তারপর তার সাথে আমার ভাইয়া ইয়াসিরের বিয়ে হয়ে যায়। আমিও আমার নন্দের সাথে আমার বাড়িতে চলে আসি, কারণ আমি জানতে চাই যে বিয়ের প্রথম রাতে কি হতে চলেছে। আমি একটা প্ল্যান বার করি। আমি আমার ভাইয়ের থেকে তার শেরওয়ানিটা নিয়ে নিজে সেটা পরে বসে যে আমার ভাইয়ের ঘরে চলে যা। মিনাহিল সেই ঘরে বসে বসেছিল। আমাকে আসতে দেখে সে বিছানা থেকে উঠে একটা দুধের গ্লাস এনে আমার হাতে দেয়। আমার মুখটা ফুল দিয়ে ঢাকা ছিল। আমি ফুলের আড়াল থেকে সেই দুধটা খেয়ে নিই। মিনাহিল অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। আমি বুঝতে পারি যে ও কিসের অপেক্ষা করছে। আমি গিয়ে বিছানায় শুনে পড়ি। কিছুক্ষণ পর মিনাহিল তার দাদাকে ফোন করে কাঁদতে কাঁদতে বলে, আমার স্বামী মরে গেছে। আমার বৌদি প্রতিশোধ নেওয়ার জন্য তাকে মেরে ফেলেছে। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। ওর নাটক দেখে আমি অবাক হয়ে যাই। ভাবি যে ও কি সুন্দর নাটক করতে পারে। ও বিয়ের আগে চাদর চাপা দিয়ে একটা মেডিকেল স্টোরে যেত। সেখান থেকে ও বিষ কিনে নিয়ে আসতো আর দুধের সাথে সেই বিষটা মিশিয়ে তার স্বামীকে খাইয়ে দিতে, যেই কারণে তারা মরে যেত। আমি এসব আগে থেকেই জানতে পেরে গিয়েছিলাম। তাই আমি বিষের শিশিটার জায়গায় একটা জেলের শিশি রেখে দিয়েছিলাম। তাই ওই দুধটা খেয়ে আমার কিছুই হয় না। আমি চুপচাপ শুয়ে থাকি আর কিছুই হয় না। আমি চুপচাপ শুয়ে থাকি আর মরে যাওয়ার ভান করি। যখন আমার স্বামী আর শাশুড়ি মা আসেন তখন আমার নন্দ তাদের কাছে গিয়ে কান্নাকাটি শুরু করে আর বলে, দেখো ইয়াসির মরে গেছে। আমি আবার বিধবা হয়ে গেছি। তখনই আমি উঠে বসি আর আমাকে উঠে বসতে দেখে সবাই চেঁচিয়ে ওঠ। আমি সবাইকে আমার চেহারাটা দেখাই আর বোরের জায়গায় আমাকে দেখে সবাই হতবাক হয়ে যায়। আমার স্বামী জিজ্ঞেস করে, এইসব কি হচ্ছে? আমি বলি, আমি তোমাকে সব বলছি। তোমার বোন একজন মানসিক রোগী। সে একটা পাগল মহিল। সে তার স্বামীকে বিষ খাইয়ে প্রথমে মেরে দেয়, তারপর নিজে অসহায় হওয়ার নাটক করে। আমার ভাই পুলিশকে ফোন করে। আমি সবাইকে বিষের শিশিটা দেখাই, যেটা দেখে সবার আমার কথা বিশ্বাস হয়। আমার নন্দ তখন পাগলের মতন করতে থাকে। সে এসে আমার গলা চেপে ধরে আর বলে, আমি কাউকে মারিনি। তখন আমার স্বামী তাকে ওখান থেকে সরিয়ে নিয়ে এসে একটা কষিয়ে থাপ্পড় মারে। মিনাহিল কাঁদতে শুরু করে। কাঁদতে কাঁদতে সে বলে, আমি কাউকে মারিনি। আবার কিছুক্ষণ পর সে বলে, হ্যাঁ আমি ওদেরকে মেরেছি। কিছুক্ষণ পর পুলিশ এসে তাকে গ্রেফতার করে। তার মেডিকেল টেস্ট করা হয় আর সেই টেস্টে যা বেরোন সেটা শুনে আমাদের সবার পায়ের তলা থেকে মাটি সরে যায়। মেডিকেল টেস্ট করে জানা যায় যে আমার নন্দের একটা ভয়ানক মানসিক রোগ আছে। একসময় সে একজনকে খুব ভালোবাসত, কিন্তু সে বিয়ের দিন পালিয়ে যায়। সেই ছেলেটা তাকে বিয়ে না করে পালিয়ে গিয়েছিল আর সেই রাগটা সে অন্য ছেলেদের উপর দেখাত। ওর মনে হতো সব পুরুষ মানুষরা একরকম। পুরুষ মানুষদেরকে ও ঘেন্না করতে শুরু করেছিল। ওর এক সময় একটা ছেলেকে পছন্দ হতো, কিন্তু বিয়ের পরে তাকে সে ঘৃণা করতে শুরু করত। তার মনে হতো যে সেও তাকে ছেড়ে চলে যেতে পারে, আর তাই সে তাদেরকে বিষ খাইয়ে মেরে ফেলত। তার এই মানসিক রোগের কথা যদি আগে জানা যেত তাহলে ঠিক সময় তার চিকিৎসা করা যেত। কিন্তু এখন তাকে পাগলা গার্দে পাঠিয়ে দেওয়া হয়, কারণ সে তিনটে খুন করেছে। ধন্যবাদ বন্ধুর।